বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত ফোন ইন অনুষ্ঠান। হ্যালো রেড ক্রিসেন্ট, আমরা শুনছি আপনাকে। শ্রোতা, আসসালামু আলাইকুম। দূরের ও কাছের যে যেখানে বসে এই মুহূর্তে আমাদের অনুষ্ঠান শুনছেন, সকলকে জানাই অনেক প্রীতি ও শুভেচ্ছা। আপনারা শুনছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ডিজাস্টার রেসপন্স ডিপার্টমেন্ট কর্তৃক বাস্তবায়নাধীন IFRC সাপোর্টেড সাইক্লোন রেসপন্স অপারেশন প্রকল্পের সহযোগিতায় জনপ্রিয় কল ইন লাইভ হ্যালো রেড ক্রিসেন্ট আমরা শুনছি আপনাকে। প্রচারিত হচ্ছে রেডিও সাগরদ্বীপ 99.2 FM থেকে। আমাদের আজকের বিষয় জীবিকা ও স্থানীয় জ্ঞান, আর এই অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে কমিউনিটি এঙ্গেজমেন্ট অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি CEA টিমের পক্ষ থেকে। আজ আমরা হাজির হয়েছি অনুষ্ঠানের প্রথম পর্ব নিয়ে। অনুষ্ঠানটি পুনঃ প্রচারিত হবে আগামীকাল বুধবার 14 মে বিকেল 3:15 একই তরঙ্গে। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আজ আমাদের স্টুডিওতে একজন অতিথি উপস্থিত আছেন। চলুন আমরা পরিচিত হই। আজ স্টুডিওতে উপস্থিত আছেন জনাব আব্দুল বাসেদ সবুজ, উপজেলা কৃষি অফিসার, হাতিয়া, নোয়াখালী। প্রিয় অতিথি, আপনাকে আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি পাপিয়া সুলতানা। সুপ্রিয় শ্রোতা, আপনি হতে পারেন আমাদের আজকের প্রথম পর্বের সেরা প্রশ্নদাতা, তাই আমাদের সাথে যুক্ত থাকুন এবং আজকের প্রথম পর্বের জীবিকা ও স্থানীয় জ্ঞান বিষয়ে প্রশ্ন করুন 01316744888 এই নাম্বারে। আমি আবারও বলছি, নাম্বারটি 01316744888 এই নাম্বারে ফোন বা SMS করে আমাদের সাথে যুক্ত থাকতে পারবেন। শ্রোতা, আমাদের আজকের আলোচনার বিষয় জীবিকা ও স্থানীয় জ্ঞান। এ নিয়ে আপনাদের সঙ্গে সরাসরি আলাপ করবেন আজকের অনুষ্ঠানের অতিথি জনাব আব্দুল বাসেদ সবুজ, উপজেলা কৃষি অফিসার, হাতিয়া। প্রিয় শ্রোতা, যুক্ত থাকুন আমাদের সঙ্গে, প্রশ্ন করুন আজকের অতিথিকে আর জিতে নিন আকর্ষণীয় পুরস্কার। তো চলে যাই মূল অনুষ্ঠানে। প্রথমে শুনব ঘূর্ণিঝড়ের সময় জীবিকা ও স্থানীয় জ্ঞান নিয়ে জনপদের কণ্ঠস্বর গ্রন্থনা করছেন গোলাম কিবরিয়া। আমরা হচ্ছে মোহাম্মদ আফসার, গ্রাম জোটকালি, 7 নম্বর ওয়ার্ড। ঘূর্ণিঝড়ের কারণে ফাঁকটা ফসল কাটতে পারি না, পানি নেমতেছে না। এটার কারণে মনে করেন আমরা পরে লোকজন লই খালের দিকে ঝুড়ি গাড়ি, তারপর পানি টেনে নামাইতে পারি। আর বাকিটা নষ্ট হয়ে গেলে আর করার কিছু না, আল্লাহ ছাড়া এই মনে করেন পানি নামাইতে হলে লোকজন লই ডেন করে পানি নামাই তারপরে যায় এই ধান টান কাটতে পারি। কাঁচা থাকলেও কাটি, ইয়ার এক সাইডে নিয়ে হারা দিয়ে থুই দেওয়া পারে। ধন্যবাদ। ঘূর্ণিঝড়ের কারণে ফসল হাওয়াই হয়ে যাগই, হঁচি যাগই, আর সিঁড়াও যাগই, ঝরি যাগই। ঘূর্ণিঝড়ের কারণে মানুষ রেডি হয়ে থাকুন যদি ফাঁকা হয়, আর যদি কাঁচা হয় আর থো হয় তো তার কিছু করার নাই। অতিরিক্ত বৃষ্টি হলে খালটা সাফ করে দিতে হইব, পানি নামানোর ব্যবস্থা করতে হইব। প্রস্তুতি আর কী ধরনের হইব, শাসা তো এটা দেখলে হেঁটে ভিতরে কলচা আঁদাই যাবই, কলচা ব্যাগ উল্টাই উঠে শ্বাসবার যা করছে। অন ঘূর্ণিঝড় হলে তো দেশ শেষ, শ্বাসও শেষ, নিজেও মরে গেছি। শ্রোতা, শুনলাম হাতিয়া উপজেলা কৃষকের প্রতিক্রিয়া। ঘূর্ণিঝড়ের সময় এ সকল জীবিকা নির্ভর কৃষকদের কি কি সমস্যা হয়। শ্রোতা বন্ধুরা, চলুন এবারে উপস্থিত সম্মানিত আলোচকের কাছে ফিরে যাই। শ্রোতা, আমাদের অতিথি উপস্থিত আছেন, চলুন আমরা তার কাছে ফিরে যাচ্ছি।
সম্মানিত অতিথি, আপনার কাছে জানতে চাই, ভৌগোলিক অবস্থানগত কারণে বাংলাদেশে সবসময়ই প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে থাকে, এ বিষয়ে যদি বলতেন। ইতিমধ্যে আমার পরিচয় আপনারা জেনেছেন এবং দর্শক শ্রোতাকে ধন্যবাদ। আমি উপজেলা কৃষি কর্মকর্তা হাতিয়া। আসলে বাংলাদেশ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। এ দেশের অবস্থানের কারণেই এদেশের মানুষ ঝুঁকিতে থাকে। বিশেষ করে বাংলাদেশ যেহেতু একটা বদ্বীপ এবং এই বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগর, এখানে কিছু প্রাকৃতিক দুর্যোগ হয়, বিশেষ করে ঘূর্ণিঝড়টা। তো বাংলাদেশের দুই ধরনের দুর্যোগ রয়েছে, একটা হলো মানব সৃষ্ট আর একটা হলো প্রাকৃতিক দুর্যোগ। তো আমাদের যে সমস্যাটা, আমরা হাতিয়া উপজেলায় আছি, এখানে মূল সমস্যাটা হলো আমাদের ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, এছাড়াও খরা আছে, নদী ভাঙন। বিশেষ করে আমাদের যে হাতিয়া একটি দ্বীপ, এই চারপাশে নদী আছে। আমাদের বর্ষা মৌসুমে ঘূর্ণিঝড়ের সময় বিভিন্ন সময় জলোচ্ছ্বাসের কারণে আমাদের নদী ভাঙন হয়, মানুষ তার বাড়িঘর হারা হয়। অবশ্যই বাংলাদেশের এই অবস্থানের কারণে এই ঝুঁকিগুলো থেকে যায়, বিশেষ করে ঘূর্ণিঝড়ের ঝুঁকি, বন্যার ঝুঁকি, এছাড়াও আমাদের জলোচ্ছ্বাসের ঝুঁকি রয়েছে, নদী ভাঙার ঝুঁকি রয়েছে। জি, ধন্যবাদ সম্মানিত আলোচক। এবারে আপনার কাছে জানতে চাচ্ছি, দুর্যোগ থেকে বাঁচার উপায়গুলো কি কি? জি, আসলে দুর্যোগ তো যেটা প্রাকৃতিক দুর্যোগ, এটা থেকে সরাসরি বাঁচার কোনো উপায় নাই। প্রাকৃতিক দুর্যোগ এটা সৃষ্টিকর্তা প্রদত্ত। তবে আমরা যদি কিছু সতর্কতা অবলম্বন করি, এটার ক্ষতি পুষিয়ে নিতে পারবো, কিন্তু এটা থেকে সরাসরি রক্ষা পাওয়ার কোনো সুযোগ নেই। যেমন দুর্যোগ সম্ভাব্য যে সময়গুলো আমরা জানি, বিশেষ করে এপ্রিল মে মাসে ঘূর্ণিঝড়ের একটা সম্ভাবনা থাকে, অক্টোবর নভেম্বর মাসে ঘূর্ণিঝড়ের এই সম্ভাবনাগুলো থাকে। তখন যদি আমরা পূর্ব প্রস্তুতি নিতে পারি, আমরা পারিবারিকভাবে পূর্ণাঙ্গ যদি প্রস্তুতি নিতে পারি, তাহলে কিছু আমাদের ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব। যেমন 2007 সালে যে সিডর ঘূর্ণিঝড় হয়েছিল, তখন কিন্তু সাধারণ মানুষ প্রস্তুতি নিতে পারে নাই, বিশেষ করে বরগুনা এলাকার অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এখন মিডিয়ার যুগ, যদি আমরা পূর্বাভাস জানতে পারি, ঘূর্ণিঝড়ের পূর্বাভাস, তাহলে আমরা আগাম প্রস্তুতি গ্রহণ করতে হবে। বিশেষ করে আমাদের বাড়িঘর মজবুত করে গড়ে তুলতে হবে। বেড়িবাঁধের বাইরে যাতে আমাদের আবাসস্থল না থাকে, বেড়িবাঁধের ভিতরে আমাদের বাড়িঘর করতে হবে। যেমন আমাদের যে মৌলিক যেই খাবার, এই খাবারগুলো সংরক্ষণ করতে হবে। আমাদের যে গবাদি পশুগুলো আছে, এগুলো উঁচু স্থানে রাখতে হবে। আমাদের খাবার পানির সংরক্ষণ করে রাখতে হবে। যেগুলো আমাদের মৌলিক যে মেডিসিনগুলো আছে, খাবার স্যালাইন থেকে শুরু করে যেগুলো মৌলিক মেডিসিন আছে, এগুলো সংরক্ষণ করে রাখতে হবে। আমাদের বাড়ির যে প্রয়োজনীয় মৌলিক জিনিসপত্রগুলো আমরা যাতে সংরক্ষণ করে রাখি, তাহলে ঝুঁকি কিছুটা কমানো যাবে। এছাড়াও আমরা নিরাপদ আশ্রয়স্থল কোথায় কোথায় আছে, এটা যদি আগেভাগে আমরা জেনে রাখতে পারি, যদি কোনো ঘূর্ণিঝড়ের মাত্রা যদি অতিরিক্ত হয়, সেক্ষেত্রে আমরা নির্দেশনা অনুযায়ী আমরা নিরাপদ আশ্রয় কেন্দ্রে যেতে হবে। এছাড়া স্থানীয় যে সিপিপি আছে, সিপিপির সাথে পরামর্শ করে আমরা ব্যবস্থা গ্রহণ করতে পারি। এখন পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে যদি আমরা নিরাপদ স্থানে যাই এবং আমাদের যে মৌলিক যে খাবারগুলো আছে, যে মেডিসিনগুলো আছে, সেগুলো যদি আমরা সংরক্ষণ করে রাখি এবং যে খাবার পানির টিউবওয়েলটা যদি উঁচু স্থানে নির্মাণ করা যায়, যেহেতু প্রতি বছরই আমাদের এখানে ঘূর্ণিঝড়ের একটা সম্ভাবনা থাকে, উঁচু স্থানে যদি টিউবওয়েলগুলো নির্মাণ করা যায়, তাহলে সেক্ষেত্রে আমি মনে করি যে খাবার পানির এখানে কোনো সমস্যা হবে না। তো এই বিষয়গুলো যদি আমরা সার্বিকভাবে যদি আমরা চিন্তা ভাবনা করে পূর্বাভাসের মাধ্যমে, রেডিওর মাধ্যমে, এখন আবহাওয়া অধিদপ্তর থেকে ওয়েবসাইটের মাধ্যমে জানা যায়, রেডিওর মাধ্যমে জানা যায়, টিভির মাধ্যমে জানা, মোবাইলের SMS এর মাধ্যমে জানা যায়। এই বিষয়গুলো যদি আমরা সার্বিকভাবে জানি, আশা করি যে এই ঘূর্ণিঝড় দুর্যোগের ক্ষতি কমিয়ে আনা সম্ভব। ধন্যবাদ সম্মানিত আলোচক, আপনার গুরুত্বপূর্ণ উত্তরের জন্য। আপনার কাছে আরো একটি বিষয় জানতে চাচ্ছি, আমাদের বলবেন কি যে ঘূর্ণিঝড়টা আসলে কি? আসলে ঘূর্ণিঝড়, এটা যদি আমি সংজ্ঞা বলি, ঘূর্ণিঝড়টাকে কাকে বলে, এটা হলো ইংরেজি শব্দ হলো সাইক্লোন।
বাংলা শব্দের অর্থ হলো এটা ঘূর্ণিঝড়। ঘূর্ণি বলতে বোঝা যাচ্ছে রিভলভিং, এটা ঘুরতে থাকে। একটা যে কোনো একটা স্থানে যদি আপনার প্রচন্ড তাপ হয়, সেখানে নিচের বায়ুমণ্ডল ওগুলো হালকা হয়ে যায়, সায়েন্টিফিকভাবে আমরা জানি। এই বায়ুমণ্ডলটা নিচের যে বাতাসগুলো এগুলো উপরে হঠাৎ করে উঠে একটা শূন্যতা সৃষ্টি করে। তো সেখানে আমরা একটু যদি চিন্তা করি, এটা ক্ষুদ্র এলাকা নিয়ে, বিশাল এলাকা নিয়ে যদি নিচের বাতাসগুলো উপরে উঠে যায়, সেক্ষেত্রে বিশাল একটা শূন্যতার সৃষ্টি হয়। বিশেষ করে সাগরে এই ঘটনাগুলো ঘটে। তো সেখানে চারদিকের বায়ুগুলা ওই শূন্যস্থান পূরণ করার জন্য ছুটাছুটি করে, প্রচন্ড শক্তি অর্জন করে এবং একটা ঘূর্ণিপাকের সৃষ্টি হয়। সেটা সাগর থেকে ধীরে ধীরে স্থলভাগে এই ঘূর্ণিঝড়টা চলে আসে এবং এখানে প্রচন্ড ঢেউ হয়, সাগরে প্রচন্ড স্রোত হয় এবং অবশেষে এই ঘূর্ণিঝড়টাই আমাদের স্থলভাগে আঘাত হানে। এই যে শূন্যতার সৃষ্টি হয়, যে ঘূর্ণিঝড়টা, যে ঝড়টার সৃষ্টি হয়, সেটাই ঘূর্ণিঝড়। জি, ধন্যবাদ সম্মানিত আলোচক আপনার গুরুত্বপূর্ণ উত্তরের জন্য। শ্রোতা শুনছেন হ্যালো রেড ক্রিসেন্ট, আমরা শুনছি আপনাকে এর প্রথম পর্ব। সম্মানিত আলোচক, আমরা আপনার কাছে আবার ফিরে আসব। শ্রোতা বন্ধুরা, আমাদের ফোন নাম্বার খোলা আছে। জীবিকা ও স্থানীয় জ্ঞান, মৎস্যজীবী এবং কৃষকদের জন্য করণীয়, স্থানীয় অভিজ্ঞতা কিভাবে কাজে লাগাতে পারে এবং ঝুঁকির আসে ভূমিকা বিষয়ে প্রশ্ন করুন 0131674488 এই নাম্বারে। আমি নাম্বারটি আবারও বলছি 0131674488 এই নম্বরে ফোন বা SMS করে আপনি আপনার প্রশ্ন করতে পারেন, সরাসরি আলাপ করতে পারবেন আমাদের বিশেষজ্ঞ অতিথির সঙ্গে। প্রিয়শ্রোতা, জানিয়ে দিই মৎস্যজীবী এবং কৃষকদের জন্য জরুরি কিছু তথ্য। ঘূর্ণিঝড়ের সতর্কতা পেলে পরিপক্ক উদ্যান ফসল, সবজি দ্রুত সংগ্রহ করে নিতে হবে। সেচ নালা পরিষ্কার রাখতে হবে যাতে ধানের জমিতে অতিরিক্ত পানি জমে না থাকে। ক্ষেতের চারপাশে উঁচু বাঁধ দিতে হবে যাতে পানি স্রোত দণ্ডায়মান ফসলের ক্ষতি করতে না পারে। ঘূর্ণিঝড় চলে যাওয়ার পর অতিবৃষ্টি ও ঝড়ের যে গাছগুলো মাটিতে পড়ে যাবে তা অতি দ্রুত উঠিয়ে ফেলতে হবে। যেহেতু ভারী বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় বীজ ও চারা ভেসে যেতে পারে, তাই এই মুহূর্তে বীজ বপন ও চারা রোপণ থেকে বিরত থাকতে হবে। সেচ, সার ও কীটনাশক প্রয়োগ আপাতত বন্ধ রাখতে হবে। গবাদি পশু ও হাঁস মুরগি নিরাপদ উঁচু স্থানে স্থানান্তরিত করতে হবে। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়া থেকে বিরত রাখতে হবে। পুকুর ও ঘেরের পাড় উঁচু ও মজবুত করা সহ জাল, টায়ার কার্ডের জাল বা বানা দিয়ে ঘিরে রাখুন। পুকুর ও ঘেরে কাঁটা বা ঝোপঝাড় স্থাপন করুন। প্রয়োজনে পুকুর ও ঘেরের মাছ নিরাপদ স্থানে স্থানান্তর বা মাছের আংশিক আহরণ করুন। পুকুর ও ঘেরের পাড়ে বড় গাছপালা না রাখা অথবা বড় গাছপালা থাকলে ঢালপালা কেটে ছোট করে দিতে হবে। পুকুরের পাড়ে প্যালাসাইটিং করে দিতে হবে। পাড়ের ঢাল সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করতে হবে। পাড়ের উপরের অংশ কমপক্ষে 5 ফুট রাখতে হবে। পুকুর পাড়ে দুর্বাঘাস লাগাতে হবে। খাবার সংরক্ষণের গুদাম পাকা ও মজবুত করে তৈরি করতে হবে। খাবারগুলো পলিথিন দিয়ে ঢেকে রাখতে হবে। প্রয়োজনের অধিক খাবার সংরক্ষণ না করে মাছ ও চিংড়ির খাদ্যের মেঝে থেকে উঁচু স্থানে কাঠের পাটাতনের উপর রাখতে হবে। খামারের অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জামাদি নিরাপদ স্থানে সুরক্ষিত রাখতে হবে। মৎস্য ও চিংড়ি চাষ ব্যবস্থাপনা সংক্রান্ত পরামর্শ সেবার জন্য অফিস চলাকালীন সময়ে 16126 হটলাইন নাম্বারে ফোন করতে হবে। নিকটস্থ মৎস্য অফিস ও অন্যান্য সেবাদানকারী সংস্থা এবং কৃষি অফিসে আপনাদেরকে নিয়মিত যোগাযোগ রাখতে হবে। প্রিয় শ্রোতা, সরাসরি অনুষ্ঠানটি শুনতে পাচ্ছেন হাতিয়া রেডিও সাগরদ্বীপ FM 99.2 থেকে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সার্বিক সহায়তায়। শ্রোতা, মনে রাখবেন, অনুষ্ঠানের শেষে আমরা জানিয়ে দেব সেরা প্রশ্নকর্তার নাম। তাই আমাদের সঙ্গে যুক্ত থাকুন, শুনতে থাকুন হ্যালো রেড ক্রিসেন্ট, আমরা শুনছি আপনাকে। আর এই অনুষ্ঠানটি যদি কোনোভাবে আপনার বা আপনার পরিবারের কোনো উপকারে আসে, আমাদের দেওয়া কোনো তথ্য যদি আপনার কোনো কাজে লাগে, তাহলে ফোন করুন আর আমাদেরকে জানান, কারণ আমরা শুনছি আপনাকে। শ্রোতা, আপনারা শুনছেন হ্যালো রেড ক্রিসেন্ট, আমরা শুনছি আপনাকে এর প্রথম পর্ব। আমরা আবারও ফিরে যাচ্ছি আমাদের সম্মানিত আলোচকের কাছে। সম্মানিত আলোচক, আপনার কাছে জানতে চাচ্ছি, পেশাজীবী যেমন জেলে এবং কৃষক সহ সাধারণ মানুষ ঘূর্ণিঝড়ের পূর্বাভাস এবং তথ্য কিভাবে পেতে পারে, এ বিষয়ে যদি শ্রোতাদের উদ্দেশ্যে বলতেন। জি জি,
জি জি, এই জলোচ্ছ্বাস বা ঘূর্ণিঝড়ের সময় বা দুর্যোগের সময় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হলো আমাদের মৎস্যজীবীরা, জি বিশেষ করে কৃষকের পাশাপাশি আমাদের জেলেরাও ক্ষতিগ্রস্ত। তো তারা যদি একটু সতর্ক হয়, বিশেষ করে আমি 2টা মাসের নামই তো বললাম, 4টা মাস 2টা সময় বছরের 2টা সিজনে, এপ্রিল মে মাস এবং অক্টোবর নভেম্বর মাসে, ওই সময় তারা প্রতিনিয়ত তারা যদি কিছু পদক্ষেপ নেয় এবং সতর্ক থাকে ঘূর্ণিঝড়ের বিষয়ে, তাহলে তারা কিন্তু অনেকটা সেফ থাকতে পারবে। বিশেষ করে যেমন আবহাওয়া অধিদপ্তরে নিয়মিত যে বুলেটিন, আবহাওয়া বুলেটিন এটা বের হয়, এটা যদি তারা পড়ে, তারপরে টেলিভিশনের মাধ্যমে, রেডিওর মাধ্যমে, মোবাইল বার্তার মাধ্যমে কিন্তু তারা বার্তা পেতে পারে। তারপরে বাতাসের যেই যে কোনো একটা ঘূর্ণিঝড়ের কিন্তু একটা মাত্রা থাকে, যেমন অতি তীব্র হতে পারে, আবার মাঝারি ধরনের হতে পারে। তো সেই ক্ষেত্রে জেলেরা যদি বাতাসের গতিবেগ জানতে পারে, পানির উচ্চতা জানতে পারে, ঘূর্ণিঝড়ের সম্ভাব্য যে সময়কালটা, এখন কিন্তু বর্তমানে যে কোনো ঘূর্ণিঝড়ের কখন আঘাত হানবে এই নির্দিষ্ট সময়টাও কিন্তু পাওয়া যায়। সেই ক্ষেত্রে আমি মনে করি যে এই পানির উচ্চতা, বাতাসের গতি, ঘূর্ণিঝড়ের সম্ভাব্য যদি সময়টা জানতে পারে, তাহলে তারা কিন্তু ক্ষতি এড়িয়ে চলতে পারবে। পূর্বাভাসের তথ্য দ্রুত মৎস্যজীবী এবং মৎস্য চাষীদের কাছে পৌঁছাতে মাইকিং এবং মোবাইল মেসেজ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া ব্যবহারের পাশাপাশি স্থানীয় সম্প্রদায় ভিত্তিক যোগাযোগের উপর জোর দিতে হবে। আবার 1090-তে কল করে এই ঘূর্ণিঝড়ের তথ্য পাওয়া যাবে। সাইক্লোনের সময় রেডিও, টেলিভিশন, পত্র পত্রিকার পাশাপাশি স্থানীয় যে সিপিপি স্বেচ্ছাসেবকদের কাছেও স্বেচ্ছাসেবকের মাধ্যমে সংকেত প্রচার করা যেতে পারে। যেমন হাতিয়ার যেই ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের সাইক্লোনের আগাম সতর্ক সংকেত এবং খবর প্রচার করা হয়, আমরা সেভাবেও খবর পেতে পারি। তো সার্বিক বিষয়ে মোট কথা হলো এই যে বছরের 2টা সময়, এই 2টা সময় যদি আমরা একটু সতর্ক থাকি, তাহলে আমাদের পেশাজীবী জেলে এবং কৃষকগণ ঘূর্ণিঝড়ের পূর্বাভাসও পেতে পারে, সব ধরনের তথ্য পেয়ে তারা ঝুঁকি এড়াতে পারবে বলে আমি মনে করি। জি, ধন্যবাদ সম্মানিত আলোচক। আপনার কাছে জানতে চাচ্ছি, দেশে ঘন ঘন বন্যা দেখা দেওয়ার কারণ কি, কেন এমন হচ্ছে? আসলে দেখেন, বাংলাদেশ একটা বদ্বীপ, এখানে অনেকগুলো নদী, খাল রয়েছে বাংলাদেশে। এটা পলি জমে জমে আমাদের যেই দ্বীপগুলো, নতুন দ্বীপগুলো সৃষ্টি হয়, আবার একটা দ্বীপ ভাঙে আবার নতুন গড়ে গড়ে, এটাই তো প্রচলিত নিয়ম। তো বাংলাদেশে যেসব খালগুলো রয়েছে আমাদের, সেসব খালগুলো কিন্তু দিন দিন ভরাট হয়ে যাচ্ছে। আমরা যেটাকে এই যে বারবার বন্যা বলি, আসলে এটা যদি আপনি আপাত দৃষ্টিতে দেখেন, এটাকে বন্যা বলা যাবে না, এটাকে বলতে হবে জলাবদ্ধতা। ঠিক আছে? যে বৃষ্টিপাত, যেমন বর্ষাকালে যখন প্রচন্ড বৃষ্টিপাত হয়, দেখেন যে আমার রাস্তায় পানি চলে আসে। এর অর্থ হলো যে পানির যে ধারণ ক্ষমতা, সেই রকম আমাদের খাল নাই, আমাদের পুকুর নাই, রিজার্ভার নাই। ঠিক উত্তরবঙ্গেও একই অবস্থা, যেমন খালগুলো এখন ভরাট হয়ে সেখানে মানুষ বাড়িঘর করতেছে, ধান চাষ করতেছে, এটা পত্র পত্রিকায় আমরা দেখে থাকি। এর অর্থ হলো যে বাংলাদেশের যেসব খালগুলো রয়েছে, এগুলো অনেকাংশে রাজনৈতিক নেতৃবৃন্দ কর্তৃক অনেক সময় দখল হয়ে গেছে, আবার খাল দখল করে এখানে স্থাপনা তৈরি করেছে, অর্থাৎ পানির যে স্বাভাবিক যে প্রবাহটা, এটা বিঘ্নিত হয়েছে। প্রতিটা শুধু হাতিয়ায় নয়, সারা বাংলাদেশের চিত্র একই। যদি এই খালগুলো গভর্নমেন্ট রিসেন্টলি পদক্ষেপ নিচ্ছে, এগুলো যদি উদ্ধার করা যায়, এই খালগুলো যদি উদ্ধার করা যায়, খালগুলো যদি খনন করা যায়, তাহলে আমি মনে করি যে এই বারবার বন্যা হবে না। এই বারবার যে বন্যা, যে জলাবদ্ধতা, এইটাই আসলে প্রধান কারণ। একজন শ্রোতা লাইনে আছেন, উনি আপনার সাথে কথা বলতে চান। আমরা কি ফোনটা নিয়ে নিব? হ্যাঁ, নিয়ে নেন। জি, কে বলছেন? আসসালামু আলাইকুম। আমার নাম রুজিয়া। জি, প্রশ্ন করুন। ঘূর্ণিঝড় হলে ধান কাটলে ধানের আমরা কি দিই? আবার বলেন, আবার একটু বলেন, আমরা শুনতে পাই নাই। ঘূর্ণিঝড় হলে ধান পাকে না, সেই ধানের আমরা কি করতাম? কাঁচা রয়েছে। আচ্ছা, আপনার প্রশ্ন আমরা বুঝতে পেরেছি। সম্মানিত আলোচক রয়েছেন, আপনার প্রশ্নের উত্তর দিবেন। ধন্যবাদ আপনাকে। জি, আসলে আপনাকে ধন্যবাদ। ঘূর্ণিঝড় একটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। যদি কোনো ধান কাঁচা থাকে বা থোর আসছে, এই অবস্থায় যদি ঘূর্ণিঝড় চলে আসে, তাহলে আপনার আমার কারো কিছু করার নেই। আর যদি দেখেন যে ঘূর্ণিঝড় আসতেছে,
পূর্বাভাস শুনেছেন মাঠে 80% মানে 80% ধান পেকে গেছে, তাহলে তৎক্ষণাৎ লোকটোক নিয়ে যত দ্রুত সম্ভব এই ধানকে কর্তন করে ফেলবেন। কিন্তু ওই ধানটা যদি প্রাথমিক স্টেজে থাকে আপনার কিছুই করার নেই, তবে আপনি কিছু প্রস্তুতি গ্রহণ করতে পারেন। সেটা হলো আপনার যদি সম্ভাবনা থাকে যে ধানটা নষ্ট হয়ে যাবে, সেই ক্ষেত্রে আপনার পুনরায় বীজতলা করে রোপণ করে দিবেন। কিছু সবজি বীজ সংগ্রহ করে রাখবেন, যাতে করে ঘূর্ণিঝড়ের পরে আপনি কিছু দ্রুত বর্ধনশীল কিছু সবজি মাঠে লাগাবেন। মাঠে লাগায় এটা থেকে নিজেরও খাবেন এবং বাজারেও যাতে বিক্রি করে আর্থিকভাবে লাভবান হন। এটাই একমাত্র উপায়, এর বাইরে কোনো উপায় নেই। ধন্যবাদ। জি, ধন্যবাদ সম্মানিত আলোচক। আর সম্মানিত শ্রোতা, আপনি আপনার উত্তর নিশ্চয়ই পেয়েছেন। শ্রোতা, আপনারা শুনছেন হ্যালো রেড কিচেন, আমরা শুনছি আপনাকে এর প্রথম পর্ব। সরাসরি অনুষ্ঠানটি শুনতে পাচ্ছেন হাতে রেডিও সাগরদ্বীপ FM 99.2 থেকে বাংলাদেশ রেড কিচেন সোসাইটির সার্বিক সহায়তায়। শ্রোতা, মনে রাখবেন অনুষ্ঠানের শেষে আমরা জানিয়ে দিব সেরা প্রশ্নকর্তার নাম, তাই আমাদের সাথে যুক্ত থাকুন, শুনতে থাকুন হ্যালো রেড কিচেন, আমরা শুনছি আপনাকে। সম্মানিত আলোচক, আপনার কাছে আরো একটি বিষয় জানতে চাচ্ছি। এর মধ্যে আমাদের কাছে আরো একটি ফোন এসেছে, আমরা ফোনটি কি নিয়ে নিব? সম্মানিত আলোচক, আপনি যদি নিতে পারেন। জি, হ্যালো, আসসালামু আলাইকুম। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমার নাম মরিয়ম, আমি বেলাগঞ্জ দিনের বাড়ি শ্রোতা ক্লাব থেকে বলছেন। আপনার নাম বলেন, প্রশ্ন করুন। আমার নাম হচ্ছে মরিয়ম। জি, ঘূর্ণিঝড় হইলে আমরা খেয়ে কি করু, মানে বাদাম আঙ্গুর খেতে কুচু করি, মানে আমরা কি করু? আচ্ছা, সম্মানিত শ্রোতা, আপনি আপনার প্রশ্নের উত্তর পাবেন, আপনি শুনতে থাকুন রেডিও। ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য। আপনাকে ধন্যবাদ। আপনি বলছেন যে ঘূর্ণিঝড় হলে আপনার ক্ষেতে বাদাম আপনি কি করবেন? জি, যদি আপনার বাদামটা দেখেন যে যদি পরিপক্ক হয়ে থাকে, দ্রুত বাদামটা তুলে ফেলুন। আর নইলে যদি ঘূর্ণিঝড় হয়ে যায়, জলোচ্ছ্বাস হয়ে যায়, পানিতে আক্রান্ত হয়, এগুলো অনেক ক্ষতিগ্রস্ত হবে, আপনি তুলতে পারবেন না। এখনই উপযুক্ত সময়, যে ঘূর্ণিঝড় যেহেতু সামনে একটা সম্ভাবনা রয়েছে, আপনি দ্রুত লোক দিয়ে এই বাদামগুলো হারভেস্ট করে ফেলেন। এখানে যদি আপনার একটু যদি ধরেন 80% পাকার কথা, যদি 70% পেকে থাকে, তাহলে আপনি তো এখানে কিছু পাচ্ছেন, কিন্তু ঘূর্ণিঝড় হলে এটা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, আপনার পুরোপুরি লস হবে। এই জন্য আমার পরামর্শ হচ্ছে যে দেখেন আপনার বাদামের কন্ডিশন কি। যদি কিছু বাদামও পেকে থাকে, যদি ঘূর্ণিঝড়ের ওইরকম সম্ভাবনা হয়, সেই ক্ষেত্রে ঘূর্ণিঝড়ের পূর্বে এটা হারভেস্ট করে ফেলুন। জি, ধন্যবাদ সম্মানিত আলোচক। সম্মানিত শ্রোতা, আপনি আপনার উত্তর পেয়েছেন নিশ্চয়ই। সম্মানিত আলোচক, একটি SMS আমাদের একজন শ্রোতা তমরুদ্দি থেকে লিংকন, তিনি লিখেছেন, অনেক সময় ঘূর্ণিঝড়ের কারণে কৃষকের ফসলের ক্ষতি হলে কৃষি অফিস থেকে সার বা বীজ এসব দেওয়া হয়, তো যেটা দেওয়া হয় সেটা প্রয়োজনের তুলনায় অনেক কম। এই বিষয়ে যদি স্যার কিছু বলতেন। জি, আসলে আমরা গভর্নমেন্ট নীতিমেলার আওতায় চাকরি করি। এখানে যেমন অনেক কৃষকের অনেক চাহিদা থাকে, এখানে আমাদের রিসোর্সের সীমাবদ্ধতা রয়েছে। যেমন আমাদের চাহিদা হলো 50,000 কৃষককে আমি প্রণোদনা দিব, কিন্তু আমার আছে 5,000। অনেক কৃষক পায়ও না, আবার অনেক কৃষক পায়। এই জন্য আমাদের যে সরকারি যে রিসোর্স, এটার সীমাবদ্ধতার যে বাস্তবতা, এটা মেনে নিতে হবে। আমাদের যেমন ধানের ক্ষেত্রে আমরা 5 কেজি করে সার দেই, 10 কেজি করে ড্যাপ সার, 10 কেজি MOP সার দেই। এর বাইরে আপনার ইউরিয়া সার লাগবে, আপনার জিপ সার লাগবে, সেই জিনিসগুলার গভর্নমেন্ট সাপ্লাই দেয় না। গভর্নমেন্ট সবসময় চিন্তা করে সরকার কিছু দিবে, আপনি ব্যক্তিগতভাবে কিছু দিবেন। একটা পার্টনারশিপের বেসিসে যে কোনো আমরা বর্তমানে যে কাজগুলো বাস্তবায়ন করে থাকি, এটা পার্টনারশিপের বেসিসে। যেমন আমরা কাউকে যদি একটা CFC সেন্টার করে দেই, সেখানে আমরা কিছু 50% কন্ট্রিবিউশন করি, আর 50% কৃষক কন্ট্রিবিউশন করে। প্রত্যেকটা ফসলের ক্ষেত্রে পুরোপুরি উপকরণ দেওয়া হয় না, সরকার থেকে কিছু দেওয়া হয় এবং ব্যক্তি পর্যায়ে কিছু দিতে হবে। কারণ যদি আমরা এখানে যদি আপনার 60,000 কৃষক পরিবার থাকে, প্রত্যেকে আসলে পূর্ণাঙ্গভাবে দেওয়া সম্ভব নয়, সরকারের সীমাবদ্ধতা রয়েছে। এই জন্য আপনাকে ধন্যবাদ। সম্মানিত আলোচক, আমাদের আরো একটি ফোন এসেছে, আমরা নিয়ে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার নাম রাশিদা বেগম। আকাশটা আগামাগা করলে এই পোকা বাইরে যায়, সেক্ষেত্রে আমরা কি করবো? জি, রাশেদা বেগম, আপনি আমাদের অনুষ্ঠান শুনতে থাকুন। সম্মানিত আলোচক আপনার উত্তর দিবেন নিশ্চয়ই। আপনার প্রশ্ন ছিল আকাশে আগামেগা করলে পোকামাকড় বেড়ে যায়, সেক্ষেত্রে আপনাদের কি করণীয় রয়েছে?
কি করেন? জি ধন্যবাদ আপনাকে। জি আপনাকে ধন্যবাদ। আকার যদি মেঘাচ্ছন্ন থাকে পোকামাকড়ের আক্রমণ বেড়ে যায়, এটা সত্য কথা। তবে আপনার সবসময় তো আর আকাশ মেঘাচ্ছন্ন থাকে না, এটা একটা বিষয়। আর যদি ওই পোকামাকড় যদি ক্ষতিকর হয় সেই ক্ষেত্রে আমাদের যদি ফসলের ক্ষতি করে থাকে সেই ক্ষেত্রে আমরা ওই ফসলকে রক্ষা করার জন্য আমরা কিছু কীটনাশক ব্যবহার করতে পারি। এখন কোন ধরনের ফসল আপনি আপনার ক্ষতিগ্রস্ত হচ্ছে বা কোন ধরনের সমস্যা, সেই বিষয়গুলো যদি আমরা আমাদের কৃষি বিভাগের সাথে আপনি আলোচনা করেন বা আমাদের মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তা আছে তাদের সাথে যদি আলোচনা করেন তাহলে এটার সমস্যার সমাধান হবে। কিন্তু প্রাকৃতিক যে বিষয়টা, এটা মেঘাচ্ছন্ন হলে পোকামাকড় আক্রমণ এটাই স্বাভাবিক, এটা হবে এবং ভবিষ্যতে হবে। কিন্তু আমাদেরকে প্রোটেকটিভ মেজার্স নিতে হবে, আমাদের ফসলগুলোকে পোকামাকড় থেকে কিভাবে রক্ষা করতে হবে সেই বিষয়ে যথাযথ কৃষি বিভাগের সাথে পরামর্শক্রমে ব্যবস্থা গ্রহণ করতে হবে। ধন্যবাদ আপনাকে। জি ধন্যবাদ সম্মানিত আলোচক। আপনার কাছে আরো একটি প্রশ্ন, দুর্যোগ মোকাবেলায় কৃষকের কি করণীয় রয়েছে হাতিয়া দ্বীপের কৃষকদের উদ্দেশ্যে যদি বলতেন। যে বিভিন্ন জাতের ধান বীজ সংগ্রহ করে রাখা যেতে পারে। বিশেষ করে দুর্যোগ হলে তো ধরেন একটা ঘূর্ণিঝড়, বিশেষ করে আমি ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে বলবো, বন্যার ক্ষেত্রে বলবো, হাতিয়ার যে প্রাকৃতিক দুর্যোগ এই দুইটাই মেইনলি বেশি সমস্যা, জলাবদ্ধতা আর হচ্ছে আমাদের যে ঘূর্ণিঝড়। তো সেই ক্ষেত্রে ঘূর্ণিঝড় হলে তো অনেক ক্ষতিগ্রস্ত হয়, ফসল ক্ষতিগ্রস্ত হয়, তারপরে মানুষের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা। আমাদের আরো একটি ফোন এসেছে, যদি আপনি অনুমতি দেন আমরা নিয়ে নিব। জি নিয়ে না। আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আলিয়া বেগম। জি প্রশ্ন করুন। আকাশে যদি বৃষ্টি হয় পশুগণের যে পানি জলে জমিনে আমরা এখানে কি করুন? আচ্ছা ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য। সম্মানিত আলোচক আছেন, আপনার প্রশ্নের উত্তর দিন। আমি একটু বুঝতে পারি। জমিনে যদি পানি জমে, বৃষ্টি হলে যদি জমিনে পানি জমে সেক্ষেত্রে উনি কি করবেন? আচ্ছা ধন্যবাদ। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। বৃষ্টি হলে জমিতে পানি জমবে, এটাই স্বাভাবিক। তবে আপনার জমিতে কি ধরনের ফসল আছে সেই বিষয়ে আপনাকে ব্যবস্থা নিতে হবে। যদি আপনি মনে করেন যে এখানে রবি ফসল আছে, ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে, সেই ক্ষেত্রে আপনাকে দ্রুত ড্রেনেজ করে দিতে হবে যাতে পানিটা নিষ্কাশন হয়। আর যদি ধান ফসল হয় সেক্ষেত্রে কিছু পানি জমলে তো অত ক্ষতি হবে না। আর বিশেষ করে আপনি যদি মরিচের ক্ষেত্রে যদি বেশি পানি জমে যায় সেই ক্ষেত্রে আপনি ড্রেনেজ করলে কোনো লাভ হবে না, কারণ মরিচ গাছ মারা যাবে। বাদামের ক্ষেত্রে আপনার যদি পানি জমে যায় দ্রুত বাদাম তুলে ফেলতে হবে, অন্যান্য ফসলের ক্ষেত্রেও তাই, কিন্তু ধানের ক্ষেত্রে পানি জমলে কোনো সমস্যা নেই। শ্রোতা আপনারা শুনছেন হ্যালো রেড কিচেন্ট, আমরা শুনছি আপনাকে এর প্রথম পর্ব। শ্রোতা আমাদের সাথে আপনারা যুক্ত থাকুন, আমরা কিন্তু অনুষ্ঠানের অনেকটা শেষের দিকে চলে এসেছি। এর মধ্যে কিন্তু অনেক SMS এবং অনেক প্রশ্ন আমাদের কাছে অনেকেই করেছেন, কিন্তু প্রত্যেকের প্রশ্ন অনেকটা মিলে যাচ্ছে, যেহেতু হাতিয়া দ্বীপ এবং ঘূর্ণিঝড়ের মৌসুম এবং প্রত্যেকের ক্ষেতে এখন বাদাম ডাল এসব রয়েছে, একই ধরনের প্রশ্ন আসছে। তো আমরা সেখান থেকে যতটুকু সম্ভব অল্প সময়ের মধ্যে কভার করার চেষ্টা করছি। শ্রোতা দেখতে দেখতে আমরা কিন্তু অনুষ্ঠানের একেবারে শেষের দিকে চলে এসেছি। আর এর মধ্যে সম্মানিত যে শ্রোতা অনেকেই আমাদেরকে ফোন করেছেন, SMS করেছেন, তার মধ্য থেকে আমরা একজন বিজয়ী শ্রোতাও নির্বাচন করে ফেলেছি। প্রিয় শ্রোতা, সরাসরি অনুষ্ঠানটি শুনতে পাচ্ছেন হাতিয়া রেডিও সাগরদ্বীপ FM 99.2 থেকে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায়। এবারে জানিয়ে দিব আজকের অনুষ্ঠানের সেরা প্রশ্নকর্তার নাম। আজকের অনুষ্ঠানের সেরা প্রশ্নকর্তা হচ্ছেন রাশেদা বেগম, বেলাল উদ্দিনের বাড়ি, শ্রোতা ক্লাব, বুড়িচর। সম্মানিত শ্রোতা, আপনাকে অভিনন্দন সেরা প্রশ্নকর্তা হিসেবে নির্বাচিত হওয়ার জন্য। আপনি পাচ্ছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে একটি আকর্ষণীয় উপহার। আপনার উপহার খুব দ্রুত আপনার হাতে আমরা তুলে দিব। এছাড়াও যারা আজকের অনুষ্ঠানটি শুনছেন, প্রশ্ন করেছেন, যারা আমাদের কাছে ফোন করেছেন, আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, আপনাদের গঠনমূলক সমালোচনা ও অনুষ্ঠান সম্পর্কিত মতামত আমাদের আগামীর অনুষ্ঠানগুলোকে আরো সুন্দর করতে পারে। তাই আপনাদের মতামত আমাদেরকে লিখে পাঠান এই ঠিকানায়, স্টেশন ম্যানেজার রেডিও সাগরদ্বীপ FM 99.2। পোস্ট অফিসের মাধ্যমে পাঠাতে পারেন বা জমা দিতে পারেন সরাসরি এসে, অথবা রেডিও সাগরদ্বীপের ফেসবুক পেজে কমেন্ট সেকশনে গিয়েও জানাতে পারেন। প্রিয় শ্রোতা, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে হাতিয়া রেডিও সাগরদ্বীপের পরিবেশনায় হ্যালো রেড ক্রিসেন্ট আমরা শুনছি আপনাকে অনুষ্ঠানটি শুনলেন। অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলাম পাপিয়া সুলতানা, প্রযোজনায় রেডিও সাগরদ্বীপ 99.2 FM।
অনুষ্ঠানটির কারিগরি নির্দেশনায় ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কমিউনিটি এঙ্গেজমেন্ট অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি সিইএ ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটি বাংলাদেশ। প্রিয় শ্রোতা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর ঘূর্ণিঝড় থেকে নিরাপদ থাকুন। অনুষ্ঠানটির গ্রন্থনায় কমিউনিটি এঙ্গেজমেন্ট অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি সিইএ, সহযোগিতায় ডিজাস্টার রেসপন্স ডিপার্টমেন্ট, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বিডিআরসিএস ও ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটি আইএফআরসি। সম্মানিত আলোচক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার শত ব্যস্ততার মাঝেও আমাদের আজকের এই অনুষ্ঠানে সময় দিয়েছেন বলে আপনাকে ধন্যবাদ। স্যার, আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। শ্রোতাদেরকেও ধন্যবাদ আমাদের কথা শোনার জন্য। আর ঘূর্ণিঝড়ের বিষয়ে একটা কথাই বলবো, সেটা হলো যে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস পেলে আপনারা নিরাপদে স্থানে চলে যাবেন। আপনাদের যে প্রয়োজনীয় গবাদি পশুগুলোকে নিরাপদ স্থানে রাখবেন, এতে করে আপনারা ক্ষয়ক্ষতির সম্মুখীন থেকে রক্ষা হবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। জি, ধন্যবাদ সম্মানিত আলোচক।